রোদ পড়ে যাইবো না, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। একদম বাহানা করবা না, পোলা মাইয়া আমরাও পয়দা করছি। এমন সময় কাম কাজ করলে তোমার শরীরের লাগাই বালা, কাম কাজ না করলে শরীর ভারী হইয়া যাইবো। আমি পোয়াতি আসলাম বালা, 10 জনের কাম একলাই করছি। ডালিয়া আর কিছু না বলে চুপচাপ বালতি নিয়ে কাপড় ধুতে চলে যায়। তার ভাই বোনের মধ্যে সবার ছোট ডালিয়া। বাবা কলেজে প্রফেসর, বাড়ি থাকতে এক গ্লাস পানি গড়িয়ে খেতে হয়নি ওর। খেতে না চাইলে মা মুখে তুলে খাইয়ে দিত। আর সেই সুখের জীবনে ভালোবাসা নামক অনুভূতিটা এসে সবকিছু উলটপালট করে দিল। সোহেল নামক একটা বেকার ছেলে যাকে মন দিয়ে ভালোবেসেছিল ডালিয়া। বাবা ভাইয়ের পছন্দ হলো না সোহেলকে। তারা এই ছেলের কাছে বিয়ে দিবে না তাদের আদরের দোলালিকে। তাদের মতো একটা উচ্চবিত্ত পরিবার ঠিক করলো ডালিয়ার বিয়ে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলো অচেনা শহরে, অচেনা মানুষের ভিড়ে, ভালোবাসার টানে। বাবা স্ট্রোক করেছিল ডালিয়া পালিয়ে আসার পরে। ভাইয়া তাকে অনেক বুঝিয়ে বাড়ি নেবার চেষ্টা করেছিল, কিন্তু স্বার্থপর ডালিয়ার কাছে 19 বছরের স্নেহ ভালোবাসার থেকে কদিনের চেনা ভালোবাসাই বড়। ডালিয়া নিজে তাদের সাথে কথা বলতে চাইলেও ওরা এড়িয়ে গেছে। ডালিয়া কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছে, রুমে বসে বসে ভাবছে সোহেলের ভালো মানের চাকরি হলো, অভাব দূর হলো, সেই সাথে পরিবর্তন হলো সোহেলের ভালোবাসা। সংসারে কাজ করতে করতে ডালিয়ার আর আগের মতো রূপ যৌবন নেই, কেমন যেন ফিকে হয়ে গেছে। সোহেল ডালিয়ার চেহারা নিয়ে এখন কথা শোনায়। ভিউয়ার্স, আপনাদের অনুরোধে আমরা দ্বিতীয় পর্ব তৈরি করেছি, আশা করছি খুব ভালো লাগবে। গল্পটা না টেনে পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। আমার স্বামী ডাক্তারকে বললেন আসল প্রিয়ম চৌধুরী, অর্থাৎ যে আমার সত্যিকার অর্থে স্বামী, তাকে যে কোনো উপায়ে মেরে ফেলতে যত টাকা লাগবে তিনি দিবেন। কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয়, যাকে আমি এতটা ভালোবেসেছি, নিজের স্বামী ভেবে এসেছি, সে আমার কেউ না। আমার স্বামী আসলে প্রিয়ম চৌধুরী একটা খারাপ মানুষ, সবসময় আমার দিকে কুনজরে তাকিয়েছে। সে আমার স্বামী। আমি ছুটে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফোন করলাম আমার মাকে। মা জানতে চাইলো আমার স্বামী কেমন আছে। আমি নিজের মুখ দিকে কাঁদছি, কি উত্তর দেবো নিজেও জানি না। শুধু মাকে বললাম বাবার ভুলের মাসুল আর কত দেবো আমরা। মা নিশ্চুপ হয়ে রইল, কিছুটা আজ করলো, আমাকে প্রশ্ন করলো কিছু কি হয়েছে, আজ হঠাৎ কেন এমন কথা বলছিস তুই। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। ডাক্তার চলে গেলে উনি এসে আমার রুমের দরজা নক করলেন। আমি উঠে গিয়ে দরজা খুলতে একটা ওষুধের পাতা আমার হাতে তুলে দিলেন। তারপর বললেন 2 ঘন্টা পর পর এর থেকে একটা করে ট্যাবলেট নাহিদকে খাওয়াতেই হবে, তাহলে তাড়াতাড়ি নাহিদ সুস্থ হয়ে উঠবে। আমি ওনার মুখের দিকে তাকালাম না, কেন জানি আজ একটু সম্মান করতে ইচ্ছা করছে না এই মানুষটাকে আমার, যাকে এতটা ভালোবেসে বিশ্বাস করেছিলাম। সেই মানুষটাই যে মিথ্যা, তার পরিচয়টাই যে মিথ্যা। আমাকে থুতনিতে হাত রেখে নরম গলায় বললেন কি বলেছিলাম মনে নেই তোমার, যাও নাহিদের রুমে, নাহিদকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে তুমি, তারপর আমার উদ্দেশ্য সফল হলেই আমার রুমে আসবে। কথাটা বলে আমার হাত ধরে আসল প্রিয়ম চৌধুরী রুমের দিকে নিয়ে গেল। ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলেন। আমি মুখটা ঘুরিয়ে দেখতে পেলাম বিছানায় শুয়ে আছে আসল প্রিয়ম, কপালটা ব্যান্ডেজ করা, বের হয়ে ঘুমিয়ে আছে মানুষটা, যাকে আমি এত ঘৃণা করি। সামান্য আরেকটু এগিয়ে এসে স্যালাইন চলা হাতটাতে দেখতে পেলাম একটা পোড়া দাগ, স্পষ্ট লেখা আছে এটা তো আমার ডাক নাম। আমি বুঝলাম না এমন একটা মানুষের হাতে আমার নাম কেন লেখা। কিছু একটা মনে পড়তেই বুঝলাম প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো লিখে রেখেছে। শত্রুর মেয়ে আমি, যদি কখনো ভুলে যায় এই নামটাই হয়তো শত্রুর কথা মনে করিয়ে দিবে, তাই লিখে রেখেছে হয়তো। আমার বড় হয়ে ওঠা মধ্যবিত্ত পরিবারে, কিন্তু আমার বাবা ছিল একটা রহস্যময় চরিত্র। আমার স্বামী অক্ষম, উনি কখনো আমার মাতৃত্বের সুখ দিতে পারবেন না। কথাটা জানার পর আমি যেন থমকে আছি। বিয়ের কিছুদিন পরে জানতে পারলাম এই সত্যটা। এত রাতে উনি আমাকে সাজিয়ে ওনার ছোট ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন শুধু একটা সন্তান পাওয়ার আশায়। আমি অনুরাধা, আমার স্বামী আমার অফিসের বস প্রিয়ম চৌধুরী। ভালোবেসে বিয়ে করেছিলাম ওনাকে আমি। উনি হচ্ছেন এই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান, এক নামে সবাই ওনাকে চেনে। আমি কয়েকদিন চাকরিতে গেলে প্রায় প্রতিদিনই ওনার ভাই আমাকে ডিস্টার্ব করতে শুরু করে। তার কুনজরে পড়ে যাই আমি। নিয়োগ পাই ওনার ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। অফিসে বিভিন্ন মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সে আমাকেও নানান রকম প্রলোভন দেখালো, কিন্তু আমি সাড়া দিলাম না। উনি বিজনেসের কাজে কিছুদিন দেশের বাইরে ছিল। সেদিনই যখন ফিরলেন নিজের চোখে আমাকে ভাইয়ের হাতে লাঞ্চি দৌড়ে দেখে ভাইকে ধমক দিয়ে বললেন অফিসে আর না আসতে। তারপর আমাকে ওরা নিজের অ্যাসিস্ট্যান্ট করে নিলেন। তুমি এখন থেকে আমাকে অ্যাসিস্ট করবে, ভয় নেই, ও আর অফিসে আসবে না। থ্যাঙ্কস। আমার কাজের প্রতি এত আগ্রহ আর সততা দেখে উনি আমায় ভালোবেসে প্রপোজ করে বসলেন। দেখো রূপা, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে। ওনার মতন একটা ভালো মানুষকে না বলতে পারলাম না তখন আমি হ্যাঁ বলতেই দুই পরিবারের মতামত নিয়ে বিয়ের দিন সামনে এগোতে লাগলো। আমাদের মধ্যে চেনা জানা শুরু হলো, ফোনে কথা হতো রাত ভর। বুঝতে পারলাম ওনাকে আমি ভালোবাসি। ভেবেছিলাম বিয়ের পর প্রথম রাতে ওনাকে নিজের মনের কথাটা বলবো, কিন্তু বাসর ঘরে ওনার দেখা পেলাম না। আমি বাসরাতে ওনার জন্য অপেক্ষা করতে করতে ভারী গহনার শাড়ি নিয়ে বেশ ক্লান্ত অনুভব করছিলাম। বিছানায় কিছুটা হেলান দিয়ে ভাবতে লাগলাম উনি কেন এত দেরি করছেন আসতে, জরুরি কাছে আটকে গেছেন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে আমাকে ঘুম ভাঙিয়ে উনি একটার পর একটা সারপ্রাইজ দিল। প্রথমে আমাকে দেখে বোঝালো জরুরি একটা মিটিং এ অ্যাটেন্ড করতে রাতে বাইরে থাকতে হয়েছে।